স্যার আপনি হয়েছেন স্যার, তৌফিকটা হ্যাঁ আল্লাহ ঠিক দিবেন। আছে, আমি আমার কোয়েশ্চেন অনেক সহজ করছি, আজকে ইনস্ট্রাকশন দিব। তো দেখা যাক, আপনারা ভালো করে লিখলেই হয়ে যাবে। আমি যা পড়াইছি এর মধ্যে থেকেই দিয়ে দিব, সমস্যা নেই। মার্কও ভালো দিন স্যার। মার্ক তো আমি ভালোই স্যার দিই, 2 আপনারা ঘন্টায় মার্ক কভার কম করতে দেই। পারবো লিখে স্যার। জি স্যার। কে? স্যার সময়ে কি কভার করতে পারবো স্যার? স্যার জি 40 স্যার। মার্কের তো স্যার 2 সময় ঘন্টার কি মধ্যে। কভার করতে পারবো লিখে? স্যার হ্যাঁ পার পারবেন, কোশ্চেনের পারবেন। মার্ক কত থাকবে? আমি এটুকু আসবো, বললে- সব সব বলবো, সব বলবো। স্যার আমি আগে সুফিয়ান আইডি দিয়ে কথা বলতেছি। আপনি তো আসাদুল, সরি জি স্যার। আসাদুল না? জি স্যার। আপনি আর সুফিয়ান কি একসাথে সুফিয়ান। থাকেন নাকি? না স্যার, তাহলে আজকের জন্য আর শুধু আমার ডিভাইসে প্রবলেম হয়েছে স্যার। সুফিয়ান কই? জি স্যার, আছি স্যার, আমি আবু সুফিয়ান স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আগে একটু পড়াশোনা করি, তারপরে আমরা কোয়েশ্চেনের ডিসকাশনে যাব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আপনাদের তো একটু পড়াশোনা বাকি ছিল, যদিও এটা বেশি সময় লাগবে না, এটা জাস্ট একটু দেখাই দিব আমি। স্যার আবার পড়াশোনা কেন স্যার? পড়াশোনা তো আগেই করার স্যার কথা এটা ছিল আবার বন্ধু। কি স্যার? হাই হাই। আচ্ছা দেখেন কি বলছে, ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল এন্ড বাংলাদেশি পার্সপেক্টিভ। আমরা কি ইঞ্জিনিয়ারিং ইথিক্স পড়ছি না? জি স্যার। তো জি এই স্যার। ইথিক্সের কিছু স্ট্যান্ডার্ড আছে, মানে বাংলাদেশের ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলা মেনটেন করার জন্য বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড কি কি হবে সে প্যারামিটার গুলা সেট করার জন্য কারা আছে? বিএনবিসি আছে, পিডব্লিউডি আছে, আইবি আছে, স্যার তাই একটু না? কথা বলতে চাই স্যার। বলেন ফাহিম। স্যার একটু কথা বলতে চাই স্যার। স্যার হচ্ছে ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছে নাকি না স্যার, এটা শিওর হওয়ার জন্য স্যার। ভাই মামা তুই রেকর্ড কর। না না না, আমার পিসিতে সমস্যা হয়েছে, আমি মোবাইলে ক্লাস করতেছি, আমি কিভাবে রেকর্ড করব? আপনার কথা শুনতে পাচ্ছি না। কি করতেছে? স্যার বলা হয়েছে স্যার যে কেউ কি ক্লাসটা রেকর্ড করতেছে কিনা, কাইন্ডলি রেকর্ড করতে বলা হয়েছে যে পিসিতে আছো। কেন রেকর্ড কেন করতে বলা হবে? ক্লাস রেকর্ড করার দরকার আছে? ক্লাস যদি রেকর্ড করার দরকার থাকতো আমি তো রেকর্ড করে আপনাদের দিতাম। কেন রেকর্ড করার কি কোনো দরকার আছে? আমি তো আপনাদের ক্লাসের মধ্যে সবকিছু বলে দেবো, আপনারা নোট নিয়ে নেবেন। রেকর্ডের জিনিস হইলে তো রেকর্ডের জিনিস পড়া আর কেউ দেখে না। স্যার কাহিনী হলো ক্লাস স্যার যদি 2 জন রেকর্ড মনে করেন ক্লাস দেখা করতেছি যাবে না যে স্যার। ক্লাস রেকর্ড করার কোনো দরকার নেই এখন ক্লাসের মধ্যে। কে? সাব্বির হোসেন। আচ্ছা রিয়াদ, রিয়াদ হচ্ছে অন্য আইডি দিয়ে সম্ভবত লগ ইন করতে চাচ্ছে, ওকে বলেন যে ভার্সিটির আইডি লগ ইন করতে। যাই হোক, কথা হচ্ছে যে ক্লাস রেকর্ড করার কোনো দরকার নাই, যেই ক্লাস রেকর্ড দরকার সেটা আমি রেকর্ড করে দিতাম, আপনারা নোট ডাউন করে নেবেন। এখন যদি ক্লাস রেকর্ডের কথা বলেন দেখা যাবে যে 50% স্টুডেন্ট ক্লাসে জয়েন দিয়ে এর মতো কাজ করবে, পরে বলবে যে রেকর্ড তো আছে দেখে নিবনি পরে। আমি তো সেই জিনিস চাই না। ক্লিয়ার? জি স্যার। স্যার আপনাদের যদি কোশ্চেন থাকে ক্লাসের মধ্যে আমাকে করবেন, ক্লাসের মধ্যে আমাকে করবেন। প্রয়োজনে একবারের জায়গায় আমি দুইবার বলবো, দুইবারের জায়গায় তিনবার বলবো, নো প্রবলেম। কোশ্চেন করতে কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি বলছে? ইথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল এন্ড বাংলাদেশি পার্সপেক্টিভ, যে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো আছে, এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড গুলা কারা সেট করে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলা কারা সেট করে, এবং সেই স্ট্যান্ডার্ড গুলা কি, সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখব। বাট এগুলো আমরা ব্রিফ দেখব না, জাস্ট আমরা আইডিয়া গুলা নিব, এবং মানে বেসিক একেবারেই প্রাইমারি লেভেলের যে পড়াশোনা সেগুলো একটু করব, ঠিক আছে? ওকে। তো অবজেক্টিভ, আমাদের আজকের লেসনের অবজেক্টিভ কি? যে আইডেন্টিফাই কি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইথিক্স প্রিন্সিপাল, যে আমাদের ইন্টারন্যাশনাল যেই ইথিক্সটা আছে, ইঞ্জিনিয়ারিং ইথিক্সটা আছে, সেগুলোর যে প্রিন্সিপাল বা মূল যে বিষয়বস্তুগুলো সেগুলো আমরা জানবো। এরপর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের জন্য যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড গুলো আছে সেগুলো আমরা শিখবো। এরপর কি,
যে আমরা যেই এই দুইটা জিনিস শিখলাম এবং ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশি পার্সপেক্টিভে ইথিক্যাল স্ট্যান্ডার্ড, সেটা আমরা কি করতে পারবো? আমরা যখন প্র্যাকটিস করব, আমরা যখন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করব, তখন এগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই জিনিসগুলো আমরা শিখব। ক্লিয়ার? জি হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা আপনারা রেসপন্স করেন, তা নাহলে আমি বুঝতে পারবো না, অনলাইন ক্লাস তো। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল ইথিক্স এর প্রিন্সিপাল গুলা কি কি একজন পড়েন তো। Public safety and welfare, integrity আচ্ছা, and পাবলিক সেফটি এন্ড ওয়েলফেয়ার এটার মানে কি? যে জনগণের নিরাপত্তা এবং তাদের উন্নতি সাধন। যে আমরা ইন্টারন্যাশনাল, একটু দাঁড়ান, আচ্ছা দেখেন কি বলছে, পাবলিক সেফটি এন্ড ওয়েলফেয়ার এ দেন ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি। ইন্টিগ্রিটি মানে কি? স্যার ধীরতা। ইন্টিগ্রিটি মানে হচ্ছে দৃঢ়তা বা সততা, ঠিক আছে? জি স্যার। সততা এবং মানে অনেস্টি মানে কি? অনেস্টি মানে সততা। তো সততা। হ্যাঁ, সৎ থাকা। তো আমাদের প্রথম প্রিন্সিপালটা কি? যে আমরা Public যখন ইঞ্জিনিয়ারিং safety and প্র্যাকটিস করব, প্রথম আমাদের কোন জিনিসটা খেয়াল রাখতে হবে? যে আমার কাজের মাধ্যমে যাতে জনগণের উন্নতি হয় এবং আমার কাজটা যাতে জনগণের জন্য সেফ হয়। আমি একটা বিল্ডিং তৈরি করব, সেই বিল্ডিংটা যাতে ভেঙে না পড়ে এবং সেই বিল্ডিংটা দিয়ে যাতে জনগণ কি পায়? জনগণ বা আমি যাদের আমার এক্সপেক্টেড অডিয়েন্স যারা, যাদের জন্য আমি কাজটা করতেছি, তারা যাতে সেটা থেকে কি করতে পারে? benefited সুবিধা হয়। পায়, বেনিফিটেড হয়। এক্স্যাক্টলি। দেন কি বলছে? আমাকে সৎ থেকে কাজ করতে হবে। এরপর কি বলছে? প্রফেশনাল কম্পিটেন্স। যে আমি যেই কাজটা করব, ওই কাজটা করার জন্য আমার যথাযথ যোগ্যতা আছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে কাজ করার আগে। যে আমি একটা কাজ 100% পারি না, এরপরও আমি বললাম যে আমার একটা ডিগ্রি আছে, আমি কাজটা করে দিতে পারবো। ঠিক আছে? যে এরকম হওয়া যাবে না। আপনি যেটা করবেন, ধরেন একজনের স্পেশালাইজেশন হচ্ছে স্টিল স্ট্রাকচারে, তো সে কিন্তু আরসিসি বিল্ডিং করে না, খুব কম করে। তো তার স্পেশালাইজেশন কিসে? স্টিল স্ট্রাকচারে। তো সে যদি বলে যে আমি একটা 20 তলা আরসিসি বিল্ডিং ডিজাইন করে দিব, তার কি ওই যোগ্যতা আছে? না না স্যার। স্যার। নাই তো। কিন্তু তার স্টিল বিল্ডিং করার আপনার কি আছে? প্র্যাকটিস আছে। তো প্রফেশনাল কম্পিটেন্সটা একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। এরপর কি বলছে? ফেয়ারনেস এন্ড ইকুয়ালিটি। আমাদের কি কি করতে হবে? যে আমাদের সবার জন্য সম অধিকার নিশ্চিত করতে হবে। দেন কি বলছে? কনফিডেন্সিয়ালিটি এন্ড আইপি প্রোটেকশন। আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার করতে হয় এবং কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে দেশের জন্য খুবই ভাইটাল। তো সেই ইনফ্রাস্ট্রাকচার গুলার যে কনফিডেন্সিয়ালিটি, যে সেগুলো হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি মানে কি বলেন তো কেউ? স্যার গোপনীয়তা। গোপনীয়তা স্যার। গোপনীয়তা, এক্স্যাক্টলি। যে কিছু জিনিস আছে যে জিনিসগুলা, যেমন মনে করেন যে আমাদের যে সংসদ ভবন, তো এইটার স্ট্রাকচারাল ডিজাইন কি চাইলে সবাইকে দেওয়া যাবে? না স্যার। না স্যার। দেওয়া যাবে না। আমাদের যেই দেশের রাষ্ট্রের প্রধানরা যেখানে থাকে, যে রাষ্ট্রপতি বলেন বা নির্বাচিত প্রধানমন্ত্রী বলেন, তারা যেখানে থাকে সেই জায়গার স্ট্রাকচারাল ডিজাইন চাইলে সবাইকে দেওয়া যাবে? না স্যার। আর্কিটেকচারাল ডিজাইন দেওয়া যাবে? দেওয়া যাবে না কিন্তু। আবার আরেকটা কি বলছে? আইপি প্রোটেকশন। আইপি মানে কি? এখানে আইপি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমাদের কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। সরি। এরপর কি বলছে? যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েডেন্স। যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে, এটা আমি আপনাদের ক্লাসে পড়াইছি, যে কাজ করতে গেলে আমাদের যে ইন্টারেস্ট আছে সেটাকে কি করবে? পার্সোনাল ইন্টারেস্টকে কনফ্লিক্ট করবে ওই কাজটা। যে আমি দেখতেছি যে একটা কাজ করতে গেলে, যে আমি যদি ইন্টিগ্রিটি বা অনেস্ট থেকে কাজটা না করি, তাহলে আমার পার্সোনাল অনেক বেনিফিট আসতেছে। তো সেটা দেখলে হবে? না স্যার। বলেন।
না স্যার। সেখানে কি না, দেখতে স্যার। হবে যে পাবলিক আমার যে পাবলিক হোলিস্টিক ইন্টারেস্ট, আমার যেই মানে মেইন পারপাসটা যেই কারণে আমি কাজটা করতেছি সেটাকে আমার কি করতে হবে, মেইনটেইন করতে হবে। তাহলে আমার পার্সোনাল ইন্টারেস্ট যখন কনফ্লিক্ট করবে সেটাকে আমার কি করে চলতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। দেন কি বলছে লাস্ট, সাস্টেনেবল অ্যান্ড সোশ্যালি রেসপন্সিবল প্র্যাকটিস, যে আমরা যে কাজটা করব সেই কাজটা যাতে সাস্টেনেবল হয়। এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের সবসময় মনে রাখতে হবে এসডিজির যে গোলগুলো আছে, এসডিজির গোল কয়টা? 17টা। 17টা। এই এসডিজি গোলগুলো মেইনটেইন করে আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এগুলা কি ইন্টারন্যাশনাল ইথিক্স এর প্রিন্সিপাল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দেন কি বলছে যে এনএসপি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা অর্গানাইজেশন বা ইঞ্জিনিয়ারদের একটা মানে বাংলায় যদি বলি সমিতি। এটার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল সোসাইটি ফর প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স। তাহলে এনএসপি আমরা একটু আগে যেটা দেখলাম এটা কি, এটা হচ্ছে ইন জেনারেল, এটা সবার ক্ষেত্রেই সেম। বুঝতে পারছেন? সবার ক্ষেত্রেই সেম। এরপরেও প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা আলাদা করে কি করে তাদের কিছু কোড অফ ইথিক্স মেইনটেইন করতে বলে। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এই দুই একজন জি স্যার বলতেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মানে কিছু কোয়েশ্চেন থাকতে পারে কালকে। মানে কালকে বলতে পরশুদিন। কিরকম বুঝতেছেন? থাকতে পারে স্যার? বুঝি নাই। কিরকম কোয়েশ্চেন থাকতে পারে? কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে? যে কোয়েশ্চেন আসতে পারবে সেটা তো আমি বলবোই। কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন আমি একটু পরে আসতেছি। আপনারা আগে ক্লাসে বুঝতেছেন কিনা সেটা বলেন। জি স্যার, কোয়েশ্চেন এর বুঝতেছি। ডিসকাশন আমি আসতেছি। জি স্যার। সবাই বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা তাহলে এনএসপি এর কোড অফ ইথিক্স এ কি বলতেছে? হোল্ড মানে কি? ধরে রাখা। ধরে রাখা। তো কি হোল্ড করতে হবে? হোল্ড পাবলিক সেফটি প্যারামাউন্ট, যে আমাদের যেই পাবলিক সেফটিটা আছে এটাকে কি করতে হবে? সর্বোচ্চ ধরে কাজ করতে হবে। দেন পারফর্ম সার্ভিসেস অনলি ইন এরিয়াস অফ কম্পিটেন্স, যে আমাদের যেসব মানে দিকে বা যেসব এরিয়াতে দক্ষতা আছে সেই সব জায়গায় আমাদের কাজ করতে হবে। যেমন আপনার যদি ব্রিজ বানানোতে দক্ষতা থাকে তাহলে আপনার ব্রিজে কাজ করতে হবে। আপনার যদি টাওয়ার করার দক্ষতা থাকে আপনার টাওয়ার করতে হবে। ক্লিয়ার? মানে জি আপনার স্যার। মেজর যেটা আপনি যেটাতে প্র্যাকটিস করে আপনি দক্ষতা আছে ব্রিজ বানানোর, আপনি যে কাজ করলেন হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, তাহলে হবে? না স্যার। হবে না। এরপরে কি বলছে? ইস্যু ট্রুথফুল স্টেটমেন্টস। তা আপনাকে কি করতে হবে? সৎ থাকতে হবে। অ্যাভয়েড কি অ্যাভয়েড করতে হবে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু আগে বলছি। আর কন্ডাক্ট কি করতে হবে? যে সবকিছু সম্মানজনকভাবে এবং ইথিক্যালি আমাদের কন্ডাক্ট করতে হবে। দেন হচ্ছে IEEE এন্ড AC ইথিক্স। IEEE তো সবাই জানেন, জানেন না? IEEE এর কথা শুনেন না আপনারা? ক্লিয়ার না জি স্যার, স্যার, শুনছি স্যার। ক্লিয়ার আছে স্যার। জি স্যার। শুনছিলাম না স্যার। স্যার, হ্যাঁ? জি স্যার, শুনছি। শুনি নাই স্যার। শুনি নাই স্যার। স্যার ট্রিপলি আর হচ্ছে IEEE দুইটাই সেম। আচ্ছা বুঝি নাই। IEEE মানে কি? স্যার এইটা তো স্যার কোন কোন জায়গায় কোন কোন ভার্সিটিতে দেখছি যে ইয়া আছে, এটা একটা সাবজেক্টই আছে। সো ট্রিপলি আর হচ্ছে স্যার IEEE আইট্রিপলি দুইটাই তো মানে সেম। হ্যালো? হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আচ্ছা এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। IEEE মানে হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে? জি স্যার। বুঝতেছেন? জি স্যার। তাহলে আপনারা বলতে পারেন যে স্যার যে আমার এই জিনিসের দরকার কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দরকার এনে কি? আপনি যে বিল্ডিং করবেন আপনার বিল্ডিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে না?
জি স্যার লাগবে। অবশ্যই স্যার। লাগবে। আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে মাদার অফ ইঞ্জিনিয়ার্স বা ইঞ্জিনিয়ারিং এর মাদার বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারকে। বুঝতে পারছেন? স্যার সিভিল তাহলে ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাকি সব ইঞ্জিনিয়ারের তৈরি হইছে। সো আপনার সকল ধরনের ইঞ্জিনিয়ারদের কোড অফ ইথিক্স আপনার জানা থাকতে হবে। কারণ আপনার আন্ডারে এরা কাজ করবে। আপনার সাথে এরা কাজ করবে। ঠিক আছে? জি স্যার। এএসসির ফুল মিনিং কি? এটা হচ্ছে আমাদের। এএসসির ফুল মিনিং কি? আমেরিকান সোসাইটি ফর সোসাইটি সিভিল ইঞ্জিনিয়ার্স। সিভিল ইঞ্জিনিয়ার। স্যার আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে IEEE এর কোড অফ ইথিক্স এ কি বলতেছে? যে অ্যাভয়েড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। দেখেন আমরা যে প্রথমে যে জেনারেল প্রিন্সিপাল গুলো পড়লাম সেইগুলাই কিন্তু কি হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা আলাদা করে বলতেছে। তাই না? জি স্যার। জি স্যার। মানে এই জিনিসগুলাই বারবার আসতেছে। তো এরপরে কি বলতেছে? রিজেক্ট ব্রাইবারি অর করাপশন। ঘুষ খাইতে বলতেছে না বেশি বেশি? না স্যার, রিজেক্ট করতে না বলতেছে। স্যার, রিজেক্ট রিজেক্ট করতে বলতেছে। এরপর কি বলছে? ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং অফ টেকনোলজিস সোসাইটাল ইমপ্যাক্ট। যে আমরা যে কাজ করতেছি সেই কাজের মধ্যে আমাদের কি থাকতে হবে? টেকনোলজির অ্যাপ্লিকেশন থাকতে হবে। এবং শুধু অ্যাপ্লিকেশন থাকলেই হবে না, সেটার ইমপ্যাক্টও থাকতে হবে। বুঝতে পারতেছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এএসসি এর কোড হাইলাইটসে কি বলতেছে? পড়েন তো একজন। প্রিন্সিপালস, সোসাইটি, এনভায়রনমেন্ট, প্রফেশন, ক্লায়েন্টস, এমপ্লয়ার্স। তাহলে কি বলছে? যে এএসসি এর প্রিন্সিপালে আগে প্রিন্সিপাল অনুযায়ী আমাদের সবার আগে কাকে প্রাধান্য দিতে হবে? সোসাইটি, সোসাইটি, সোসাইটি মানে পাবলিককে, পাবলিক ইন্টারেস্টকে। দেন আমাদের এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে। তারপর পরিবেশ, প্রফেশন, প্রফেশন আমাদের এবং পেশা। ক্লায়েন্ট বা এমপ্লয়ারদের সবচেয়ে পেশা। শেষে কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। আর আমরা কি করি? এদেরই সবার আগে প্রাধান্য দিই। যে আমার ক্লায়েন্ট বলছে বাড়ি এমনে করতে, জায়গা থাক বা না থাক, পরিবেশের ক্ষতি হোক না হোক, সোসাইটির মানুষের যেমন চাই তা হোক, আমি আমার কাজ করে দিব। এরকমই তো হয়। জি স্যার, ম্যাক্সিমামই। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা করা যাবে না। 100% স্যার, এক সেম টু সেমই হয়। হ্যাঁ, এটা করা যাবে না। দেন কি বলছে? WFEO অ্যান্ড ইউনেস্কো স্ট্যান্ডার্ডস। তাহলে WFEO হচ্ছে আরেকটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনস। যতগুলা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে, যেমন এই যে IEEE, ASC, বাংলাদেশের আইবি, এই সবগুলা মিলে এদের আবার আরেকটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে জয়েন্ট অর্গানাইজেশন। ঠিক আছে? যে WFEO অ্যান্ড ইউনেস্কো স্ট্যান্ডার্ড। তাহলে এই ইউনেস্কো আর WFEO এর অনুযায়ী কি কি স্ট্যান্ডার্ড আছে? প্রমোট কি প্রমোট করতে বলতেছে? প্রমোট ইউনিভার্সাল ইথিক্যাল গাইডলাইন্স। যে আমাদের ইউনিভার্সাল যে গাইডলাইন গুলো আছে ইথিক্স এর জন্য, আমরা শুরুতে যেটা দেখলাম সেই জিনিসগুলোকে কি করতে হবে? প্রমোট করতে হবে। এরপর সাপোর্ট কি সাপোর্ট করতে বলতেছে? সাস্টেনেবিলিটিকে। দেন কি বলতেছে? এনকারেজ। কি কোন জিনিসটাকে এনকারেজ করতে বলতেছে? এনকারেজ প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি। যে আমরা যে অ্যাজ এ প্রফেশনাল দায়বদ্ধ, আমি যে একটা কাজ করলাম, এই কাজটার যদি কোনো ব্যাড ইফেক্ট আসে তার জন্য দায়বদ্ধ কে থাকবে? আমি। স্যার আমি আমরা। থাকবো। রেসপন্সিবল কে থাকবে? আমি থাকবো। তো এই জিনিসটাকে কি করতে হবে? এনকারেজ করতে হবে। আমরা কি চিন্তা করি যে আমারে টাকা দিল, কাজ করে দিলাম, কাজ শেষ, খুদা হাফেজ। হইলে হবে? এরকম হইলে হবে? এরকম হইলে হবে না। আপনি যে কাজ করতেছেন সেটার প্রতি আপনার দায়বদ্ধতা থাকতে হবে। যে আমি কাজ করলে আমার কাজটা যদি খারাপ হয় তাহলে আমি যেমন ডিসক্রেডিট পাবো, কাজ ভালো হলে ঠিক একইভাবে আমি ক্রেডিট পাবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর ডেভেলপ কি ডেভেলপ করতে বলতেছে? ডেভেলপ Diversity. ডাইভার্সিটি। যে আমাদের কাজের মধ্যে বৈচিত্র্যতা আনতে হবে। যেই এলাকায় বা যেই দেশে বা যেই স্থানে যেই ধরনের ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল, যেই ধরনের ডিজাইন করলে সাস্টেনেবল, সেই জিনিসগুলোকে আমাদের ইনক্লুশন করতে হবে। মানে একটা জেনারেল ডিজাইন দিয়ে, জেনারেল ম্যাটেরিয়াল দিয়ে সব জায়গায় চালাইলে হবে না। বুঝতে পারছেন? মানে স্যার লোকালি যেগুলো যায় সেগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের। এক্স্যাক্টলি। আচ্ছা, বলেন তো আপনাদের একটা জিনিস শেয়ার করি। আমেরিকায় ম্যাক্সিমাম বাড়ি কি দিয়ে তৈরি বলেন তো?
স্যার কাঠ দিয়ে কাঠ দিয়ে কাঠ দিয়ে স্যার কাঠ দিয়ে স্যার ফোম ইউজ করে উড ইনসুলেশনের জন্য। মানে কাঠ দিয়ে তৈরি, কাঠের ডাবল লেয়ার থাকে, আউটার লেয়ার, ইনার লেয়ার, মাঝখানে হচ্ছে ফোম দেয় ফোম থাকে। ইনসুলিন হিসেবে। জি মানে স্যার। ইনসুলিন আচ্ছা স্যার ইনসুলেটর। এটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। স্যার আমেরিকা স্যার বেশিরভাগই স্যার কাঠ কেন দেয় স্যার, এটা কারণ কি স্যার, মানে বিল্ডিং ওয়াইজ ওরা কেন করে না? আচ্ছা, এইটার একটা প্রথম কারণ হচ্ছে ওরা বাড়ি খুব বেশি বড় করে না, বুঝতে পারছেন? মানে কেন স্যার, দেখবেন ওরা তো স্যার অনেক অনেক হাই স্যার ওদের তো এরকম জনসংখ্যা নাই। সেটাই, মানে ওদের অত বড় বাড়ি করতে হয় না, বা ওই রকম মেনশন, মানে আপনি সিটি গুলোতে গেলে দেখবেন যে আপনার আরসিসি স্ট্রাকচার আছে, বাট জি স্যার। কান্ট্রি সাইড গুলোতে ওদের এই জিনিসগুলা নাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওদের দেশে উড খুবই অ্যাভেলেবেল, দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যেটা মনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট কারণগুলোর মধ্যে অন্যতম, সেটা হচ্ছে ওদের দেশে ঠান্ডা বেশি, ফ্রিজ অ্যান্ড থ বেশি হয়, বুঝতে পারছেন? ফ্রিজ অ্যান্ড থ বুঝেন? না স্যার, জি স্যার। জি স্যার। ফ্রিজ অ্যান্ড থ বুঝাইতে মানে হচ্ছে, ধারণাটা ভালো হয় স্যার। জি স্যার। ফ্রিজ অ্যান্ড থ মানে হচ্ছে বরফ হয়ে যাওয়া, আবার বরফ থেকে কি হয়ে যাওয়া, নরমাল স্টেটে ফিরে আসা, পানি এটাকে হয়ে বলে যায়। ফ্রিজ স্যার অ্যান্ড থ। এটাকে ফাটল বৃদ্ধি হয় স্যার। হ্যাঁ, তো দেখা যায় কি আপনার কংক্রিটে স্যার যখন যখন টেম্পারেচার কমে ডিজাস্টারে যাবে তখন খুব বেশি শ্রিঙ্ক হয়ে যাবে, আবার যখন গ্রীষ্মকাল চলে আসবে এটা কি হবে, পানি এক্সপ্যান্ড হয়ে যাবে না? Expand হয়ে যাবে, জি স্যার। তো এটা কম বেশি হইলে, কংক্রিট যদি কম বেশি হয় কংক্রিটের মধ্যে ফাটল সৃষ্টি হবে না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে অন্যতম একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আপনার ওদের যেই উড দিয়ে যে বাড়িগুলো বানানো, এটা ডাবল লেয়ার থাকে, মাঝখানে আপনার ফোম দেওয়া হয়, ফোমটা ইনসুলেটর হিসেবে কাজ করে, যাতে শীতকালেও তাদের খুব বেশি ঠান্ডা না লাগে, বুঝতে পারছেন? স্যার বিভিন্ন ডিজাস্টারে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তো টর্নেডো হয় অনেক, টর্নেডোতে ভেঙে যায় যাতে পুনরায় খরচ কম হয় করতে, এর জন্য করে অনেক। হ্যাঁ, এটাও একটা কারণ, এটাও একটা কারণ। আপনি একটা জিনিস সার্চ করে দেখবেন, দেখবেন যে জাপানে দুই তালা ম্যাক্সিমাম 3 তালার উপরে খুব বেশি বাড়ি নাই, খুব কম। কিন্তু স্যার ওদের স্যার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলো তো স্যার অনেক হাই এস্টাবলিশ জাপানের স্যার। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং তো আপনি ছোট পরিসরে করতে পারবেন না স্যার। আমেরিকাতেও আছে, আমেরিকাতেও আছে। আর স্যার আমি জাপানে অনেক কান্ট্রি সাইডের কথা ভূমিকম্প বলছি, গ্রাম এলাকার কথা বলছি। আমাদের তো গ্রাম এলাকায় ইট দিয়ে বাড়ি করে মানুষ, করে না? জি স্যার। মানে আমি কান্ট্রি সাইডের কথা বলছি। মানে আপনি যখনই ইন্ডাস্ট্রিয়াল স্কেলের কথা বলবেন, সেখানে আপনার আরসিসি স্ট্রাকচার লাগবে, তাছাড়া আপনি হেভি মেশিন বসাই দিতে পারবেন না। স্যার আমাদের দেশে ইটের চাইতে উডের দাম বেশি অনেক, খরচ এক্স্যাক্টলি, বেশি। এইটাও একটা কারণ। আচ্ছা, তাহলে এখন আমরা তখন কি দেখলাম, ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ দেখলাম। এখন আমরা বাংলাদেশে দেখি, তো বাংলাদেশি ইথিক্সের ফ্রেমওয়ার্কটা কে তৈরি করে? বিএনবিসি, পিডব্লিউডি, বিএনবিসি, আইবি। আইএবি। আইবি মানে কি? ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এটা কই বলেন তো? স্যার আগারগাঁওয়ে। না, স্যার এটা ঢাকাতে। স্যার এই মৎস্য ঢাকা ভবনের তো ওখানে অবশ্যই, স্যার, ঢাকার কোথায়? রমনা মৎস্য হ্যাঁ? ভবনের ওখানে স্যার। স্যার কাকরাইলে। স্যার হাইকোর্টের ওখানে স্যার। সচিবালয়ের কাছে স্যার, সচিবালয়। স্যার হাইকোর্টের কাছে স্যার, একদম সোহরাওয়ার্দী উদ্যানের পাশে স্যার, গেটেই। স্যার হচ্ছে আপনার যে রমনা বটমূল আছে ওইখান দিয়ে হচ্ছে আপনার ওই হাইকোর্টের ওই সাইডে। কাকরাইল। কাকরাইল কাকরাইল না, না, ওটা কাকরাইল না। কাকরাইল বলে না, এটা স্যার এটা হচ্ছে রামপুরায় স্যার, হাইকোর্টের পাশে। রামপুরায়। স্যার কাকরাইলে আরেকটা আছে স্যার, রামপুরা না, পলিটেকনিক্যাল হাইকোর্টের কেন্দ্র পাশে স্যার, ওটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না। সোহরাওয়ার্দী উদ্যানের কোনায়, রমনা পার্কের উল্টা পাশে। জি স্যার। আচ্ছা, এরপর আরেকটা কি আছে? প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ড। আরেকটা কি আছে? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এরপরে পিডব্লিউডি মানে কি? পাবলিক ওয়ার্কস পাবলিক ডেভেলপমেন্ট, গণপূর্ত যেটাকে বলে। ডেভেলপমেন্ট। আরেকটা হচ্ছে রাজুকের ফুল মিনিং কি কেউ জানেন? স্যার ব্ল্যাক মানি আড্ডা খানা। রাজুকের অল ব্ল্যাক টাকা স্যার, অল ব্ল্যাক। না, সেটা তো অবশ্যই। রাজুকের ফুল স্যার একটা মিনিং রাজুকে হচ্ছে, চাকরি পাইলে স্যার লাইফে লাইফ সেটেল হয়ে যেত স্যার।
2 দিন পর হাসপাতালে দৌড়ানো লাগতো। লাইফ সেটেল হয়ে যাইতো বলতে ধরেন আল্লাহ না করুক আপনার যে ফিউচার জেনারেশন আসবে এরা যদি ফিজিক্যালি ডিসেবল হয় তখন কি করবেন? এটাই তো বললাম স্যার যে লাখ টাকা দিয়ে ভরপুর হয়ে যেত, বাট 2 দিন পর হাসপাতালে দৌড়াইতে হবে স্যার। বাবা মা অসুস্থ, বাচ্চা এত অসুস্থ, ওয়াইফ মানে নানান দিকে তো সমস্যা থাকবে। এটাই এটা হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যাই হোক, কিন্তু স্যার শখ স্যার, রাজুকে যদি একবার চাকরি পাই বলতে তো পারবো রাজুকে চাকরি করি। এই চুপ থাক, স্যারকে মানে পড়াইতে দে। আপনাদের কিরকম চিন্তা ভাবনা কেন বলতে পারবেন রাজুকে চাকরি করবেন? আপনারা বলবেন যে আমি একজন এন্টারপ্রেনার, আমি বিজনেস করি, আমি নিজের ব্যবসা নিজে করি, চাকরি করবেন কেন? স্যার নিজের ব্যবসা করতে গেলে স্যার না হলে 20 লাখ টাকা গেলে রাস্তায় নামতে হবে স্যার। বাবার টাকা থেকে গেলে নামলে স্যার লস খেলে তো বাণিজ্য দিতে যাবো। নিজে কামাই করে নামাবো স্যার, ওইটা বেটার হয় না? ঠিক আছে। আচ্ছা দেখেন, তো বাংলাদেশের প্রিন্সিপালে কি বলছে যে বাংলাদেশের ইথিক্সের আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইথিক্সের প্রিন্সিপাল, আর এখন আমরা কি দেখতেছি? বাংলাদেশের প্রিন্সিপাল। বাংলাদেশ অনুযায়ী প্রিন্সিপাল কি? এটা মোরললেস সেমই, কারণ ইথিক্স তো ইথিক্সের জায়গায় তো ইথিক্স এটা কি চেঞ্জ হয়? প্রিন্সিপাল চেঞ্জ হয়? ইথিক্সের না প্রিন্সিপাল স্যার। তো মোরললেস সেমই থাকবে, তাই না? দেখেন জি স্যার। এই যে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলছে, পাবলিক সেফটি এন্ড লিগ্যাল কমপ্লায়েন্স এটাও সেম, প্রফেশনাল কম্পিটেন্স এটাও সেম, অ্যাকাউন্টেবিলিটি ফর ইঞ্জিনিয়ারিং ডিসিশন এটাও সেম। এরপর কি বলছে? এন্টি করাপশন এন্ড ট্রান্সপারেন্সি। বাংলাদেশে এই জিনিসটা খুব বেশি দরকার। জি আপনারা স্যার। কি করেন? জি স্যার, Yes, sir. 100%। স্যার এটা খুব বাংলাদেশে বেশি দরকার। একটাই স্যার এথিক্স স্যার, টাকা যত পাও তত মারো, এটাই বড় এথিক্স স্যার। কিন্তু এইটা করা যাবে না, এটা কখনোই করবেন না। জি স্যার, ইনশাআল্লাহ ইন ফিউচারে। তাহলে এটা কি বলছে যে আমাদের ইথিক্স কেন ম্যাটার করে? আমাদের স্ট্রাকচারাল সেফটির জন্য। যেমন আমাদের দেশে একটা সবচেয়ে বড় এই স্ট্রাকচারাল ফেলিওরের উদাহরণ কোনটা? রানা প্লাজা। রানা প্লাজা। রানা প্লাজা রানা প্লাজা স্যার, এখানে হ্যাঁ বললাম যে স্যার রানা প্লাজা। হ্যাঁ, রানা প্লাজা কিন্তু আপনাদের ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে না। জি স্যার। তারপরে যে ইথিক্স ম্যাটার কেন করে আরো? যে ইনহ্যান্সেস পাবলিক ট্রাস্ট। একটা মানুষ বা একটা দেশের মানুষ যদি জানে যে এই দেশের ইঞ্জিনিয়াররা 100% সৎ, তাদের বিশ্বাস বাড়ে, তারা জিনিসগুলো আরো বেশি বিশ্বাসের সাথে ব্যবহার করতে পারে। এবং লাস্টেরটা কি? যে এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ন্যাশনাল ডেভেলপমেন্ট। আপনি যদি ইথিক্সের সহিত কাজ করেন আপনার দেশের ডেভেলপমেন্ট কি হবে? সাস্টেনেবল হবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। রানা প্লাজায় কতজন মানুষ পড়ছিল দেখেন তো? 1200 প্লাস। 1100 প্লাস। কেন এই কাহিনীটা ঘটছিল? যে স্ট্রাকচারাল যে ডিজাইনটা ছিল এটা অথরাইজ ছিল না। এরপর এখানে কিছু ভিজিবল ক্র্যাক ছিল, সেটা ইগনোর করে গেছে। যতটুকু লোড দেওয়া দরকার ছিল তার চেয়ে বেশি লোড দিছে। এবং এসব ঘটনা কেন ঘটছে? প্রচুর পরিমাণে করাপশন এবং নেগলিজেন্স ছিল সেখানে। তাহলে সামারি আমরা কি বললাম? ইথিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি? এই সাজিদ তোমার মিউট করো, এখানে শব্দ হইতেছে অনেক। ইথিক্যাল ইঞ্জিনিয়ার মানে কি? একজন ইথিক্যাল ইঞ্জিনিয়ার আমরা কাকে বলবো? যে স্কিলড, রেসপন্সিবল এন্ড অনেস্ট। আর ইন্টারন্যাশনাল ইথিক্স কিসের উপর গুরুত্ব দেয়? ইন্টারন্যাশনাল ইথিক্স এমফাসাইজেস সেফটি, কম্পিটেন্স, অনেস্টি এন্ড সাস্টেনেবিলিটি। আমাদের নিরাপত্তা, দক্ষতা, সততা এবং দীর্ঘমেয়াদী কাজ করা। আর বাংলাদেশের ইথিক্স কিসের উপর গুরুত্ব দেয়? লিগ্যাল কমপ্লায়েন্স, অ্যান্টি করাপশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি। যে জনগণের সম্মতি, দুর্নীতি প্রতিরোধ করা এবং দায়বদ্ধতা। ক্লিয়ার? তাহলে রেফারেন্স জি থেকে স্যার। আমরা কি দেখলাম? এনএসপি কোড অফ ইথিক্স, IEEE, ASC, WFEO, ইউনেস্কো, আইবি, পিআরবি, বিএনসিসি। ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা রেফারেন্স হিসেবে নিছি। থ্যাংক ইউ।
স্যার হ্যাঁ বলেন, এখন কোয়েশ্চেন বলেন। বাংলাদেশের টোটাল ইথিক্স কি শুধু আইবি এটা সিলেক্ট করে নাকি আর কোনো অর্গানাইজেশন আছে স্যার? ওই যে বললাম পিআরবি, বিএনসিসি তে কিছু থাকে, এরপরে পিডব্লিউডি তে কিছু থাকে, রাজুক কিছু করে, বাট মেইনলি আইবি করে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসছে, বুঝতে পারছেন? কি বলেন তো কাঙ্ক্ষিত মুহূর্ত? স্যার প্রশ্ন নিয়ে ডিসকাশন। প্রশ্ন নিয়ে কোর্সটা discussion। দিবেন স্যার, কি কি পরীক্ষা আসছে তাই সেটা বলে দিব বন্ধু? দিলে স্যার খুবই খুশি হই স্যার, আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো স্যার। স্যার বলে দেন স্যার কি কি প্রশ্ন হয়েছে স্যার, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, কোন কোন টপিক থেকে আমি কোশ্চেন করছি? এই সাজিদ মিউট কর। কোন কোন টপিক এই থেকে সাজিদ কোশ্চেন বন্ধু করছি? অনেক সাউন্ড আসতেছে রে ভাই। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শুনেন, প্রয়োজনে জিনিসগুলো নোট ডাউন করেন, বা আপনারা ক্লিয়ারলি শুনলেও হবে। কোন কোন টপিক থেকে আমি কোশ্চেন করছি, টপিক মানে ওই টপিকগুলো আমি বলে দিব বা হিন্ট দিব। কিন্তু কোয়েশ্চেনগুলা, যেহেতু এটা আর্ট অফ লিভিং এক্সাম, কোয়েশ্চেনগুলা মানে প্র্যাকটিক্যালি লিখতে হবে আপনাদের, বুঝতে পারছেন? যে হুবহু বই থেকে তুইলা কোনো কিছু লেখা যাবে না। আপনি বইয়ের জিনিসই লিখবেন, বাট একটা সিনারিওর আলোকে বা আপনার নিজের মতো করে। ক্লিয়ার? স্যার Yes, জিনিসটা sir. Yes, কিরকম sir. হবে? ধরেন আপনি আমাকে একজন একজন এক্সাম্পল দেওয়া ফাইম একটা শুনি, ফাইম বলেন। একজন একজন। স্যার জিনিসটা স্যার প্রশ্নগুলা কিরকম হবে? আমাকে একটা এক্সাম্পল দেওয়া থাকবে, ওই এক্সাম্পল থেকে আমাকে প্রশ্ন হবে, ওই এক্সাম্পল অনুসারে আমি উত্তর দিব। হ্যাঁ, এক্সাম্পল অনুসারে উত্তর দিবেন। যেমন ধরেন আমি প্রথম কোশ্চেনটার কথা বলি, যে আপনারা আপনাদের একটা সিনারিও আমি দিয়ে দিলাম। ১ নাম্বার কোয়েশ্চেন। আমি আপনাদের একেবারেই কোয়েশ্চেনের প্যাটার্ন সহ হিন্ট দিয়ে দিচ্ছি। এরপরেও যদি বলেন যে স্যার কোয়েশ্চেন কঠিন হইছে, স্যার পারি না, তাহলে আমার আর কিছু করার নাই। যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন যে কোয়েশ্চেন কি হইছে। কারণ আর্ট অফ লিভিং এ তো আপনাদের তো এটা লেখার মধ্যে থেকে আমার শেখানোর কিছু নেই। আর্ট অফ লিভিং হচ্ছে থ্রু আউট দ্য সেমিস্টার আমি আপনাদের যা করাইছি এইটাই আর্ট অফ লিভিং। ঠিক আছে? Yes, sir. প্রথম কোয়েশ্চেনে একটা সিনারিও থাকবে। সেই সিনারিওতে আমি ডিলেমা নিয়ে ক্লাস করাইছি না? জি স্যার, আউটডোরে। জি স্যার। আউটডোরে। এরকম ডিলেমার সিচুয়েশন থাকবে। সেই সিচুয়েশন থেকে আপনাকে বলা হবে যে এই ডিলেমাটা আপনি কিভাবে সলভ করবেন। ডিলেমা কিভাবে সলভ করতে হয় এটা আমার বইয়েও দেওয়া আছে। মানে আমাদের যে টেক্সট বুক আছে পিডিএফ সেখানেও দেওয়া আছে, আমি ক্লাসেও শিখাইছি। শিখাইছি স্যার না? একবার বলুন স্যার। ডিলেমা জি স্যার, আপনার শিখাইছি। ডিলেমা নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, যে ডিলেমা গুলো আপনি কিভাবে সলভ করবেন, যে ওই সিচুয়েশনের জন্য আপনি কোন কোন স্ট্র্যাটেজি নেবেন, কিভাবে সলভ করতে হবে, এটা আমি শিখাইছি। জি স্যার, জি আমাদের স্যার। ইতিহাস চিন্তা করতে হবে। এক্স্যাক্টলি। এরপরে আপনার যে ইথিক্যাল ইস্যুগুলো আছে, যে ইথিক্যাল ইস্যু তো আপনার প্রথমে পড়াইছি, যে কি বলে, আপনি কাজ করতে গেলে আপনার বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হইতে হবে না? জি স্যার, এটা তো আকাশ মিউট কর। আপনি সেই আউটডোর ক্লাসে জিনিসগুলো থাকবে। এরপরে হচ্ছে এটা গেল ইঞ্জিনিয়ারিং ইথিক্স থেকে। দেন আমাদের বাকি থাকে কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সাস্টেইনেবিলিটি এন্ড সেফটি রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি। তো এনভায়রনমেন্টাল প্রোটেকশন থেকে আমি কি বলছিলাম যে 4.2 4.3 4.4, তো সেখান থেকে কোশ্চেন থাকবে। এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে। যেমন ধরেন এখান থেকে কোশ্চেন থাকতে পারে কি, যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সাস্টেইনেবল ডিজাইন করতে কি কি ধরনের প্র্যাকটিস করা লাগবে বা কোন কোন টেকনোলজি ইউজ করা লাগবে। ঠিক আছে? এরপর আরেকটা কি থাকতে পারে, আরেকবার যদি একটু বলতেন স্যার একটু ভালো হইতো স্যার। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সাস্টেইনেবল প্র্যাকটিস আপনি কিভাবে করবেন,
কিভাবে একটা সাস্টেনেবল সিটি করতে পারবেন, ঠিক আছে? এবং কোন কাজের মাধ্যমে আপনি লং টার্ম সাস্টেনেবিলিটি পাবেন, এই জিনিসগুলো কোন কোন টেকনোলজি ইউজ করবেন, ইস্যুগুলো কি হইতে পারে। দেন আরেকটা কি থাকতে পারে যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি কি, আপনার কি কি করা লাগতে পারে। তো এইগুলো হচ্ছে আমি টপিক গুলো বলে দিচ্ছি, এগুলা কিন্তু হুবহু মিল পাবেন না, কারণ এখানে সিনারিও দেওয়া থাকবে, আপনার ওই সিনারিও অনুযায়ী অ্যান্সার করতে হবে। সব সিনারিওর জন্য সব অ্যান্সার কিন্তু গ্রহণযোগ্য না। ক্লিয়ার? স্যার বলেন স্যার। স্যার আমাদের তো পার্সন ওয়াইজ অ্যান্সার আলাদা হইতে পারে সিনারিও হিসেবে, এরকম কি হতে পারে স্যার? না মানে এটার ক্ষেত্রে কি সেম হবে সব অ্যান্সার? আচ্ছা আমি বলি, এইখানে কোয়েশ্চেনের অ্যান্সারের প্রিন্সিপাল সেম হবে, ঠিক আছে, বাট লেখার ধরন তো এক একজনের এক এক রকমই হবে। এখন মনে করেন আপনার যদি মানে ধরেন পা পুড়ে গেছে, তো পা পুড়ে গেলে সলিউশন কি? আপনার সেখানে মলম দিয়ে ব্যান্ডেজ লাগাইতে হবে। পা পুড়ে গেলে তো আর আপনার সেলাই করতে হবে না, করতে হবে। না স্যার। মানে আপনার হচ্ছে মাথায় সমস্যা, মাথায় ব্যথা বা মাথায় ধরেন আঘাত পাইছেন, এখন আপনি কি হার্টের ডাক্তারের কাছে যাবেন? না স্যার। আপনি নিউরো সার্জনের কাছে যাবেন। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? এখন আপনি জি স্যার, নিউরো বুঝতে পারছি। সার্জন দেখা যাইতে পারে যে বাংলাদেশের সবচেয়ে ভালো নিউরো সার্জনের কাছে যাইতে পারেন, বা একটা ছোট নিউরো সার্জনের কাছেও যাইতে পারেন, তাই না? ইয়েস স্যার। বাট আপনার প্রিন্সিপাল সেম হবে, কোশ্চেনের প্রিন্সিপাল সেম হবে, কিন্তু লেখাটা স্যার একজনের এক এক রকমই হবে, ডিলেমাতে তো লেখাটা অ্যান্সার same হবে ভিন্ন না। আসতে পারে স্যার। হ্যাঁ বলেন, আবার বলেন। ডিলেমার ক্ষেত্রে তো অ্যান্সার ভিন্ন আসতে পারে। ডিলেমার ক্ষেত্রে তো আমি বলি নাই যে অ্যান্সার সেম আসবে। ডিলেমার ক্ষেত্রে অ্যান্সার যে আপনি আপনার যেই সলিউশন, যেই স্ট্র্যাটেজি, ওইটা দিয়ে আমাকে জাস্টিফাই করে দেখাবেন যে স্যার আমার জায়গায় আমি ঠিক। আমি বলতেছি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি আমাদের যে টপিকটা আছে সেটার ক্ষেত্রে। বুঝতে পারছেন আসাদুল? জি স্যার। ডিলেমার ক্ষেত্রে এক একজনের অ্যান্সার এক এক আসবেই, এটা স্বাভাবিক। আমি তো তখন বলি নাই যে অ্যান্সার সেম হবে, বলছি একবারও? না স্যার। আচ্ছা, ভাবছি কি এরপরে সব কোশ্চেনের অ্যান্সার সেফটি মানে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি থেকে আচ্ছা কি কেউ কিছু বলতে? সাস্টেনেবিলিটি স্যার একটা নিয়ে উদাহরণ দিবেন স্যার? না উদাহরণ দেওয়া যাবে না, কারণ আমি আরো উদাহরণ দিতে গেলে আমার প্রশ্ন বলে দিতে হবে, কারণ প্রশ্ন আমার সামনে। আমি তো বলেই দিলাম আপনারা সাস্টেনেবল প্র্যাকটিস কিভাবে করবেন, আপনারা লং টার্ম প্রোটেকশন কিভাবে আনবেন, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের দায়িত্ব কি কি, কোন কোন টেকনোলজি ইউজ করবেন, কি কি স্ট্র্যাটেজি ইউজ করবেন, আর কি বলে দিব সাজিদ? না স্যার একটু স্যার চিনতে আসছিলাম তো স্যার তাই কইলাম আর কি। যেগুলা বলছি এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন, উত্তর পেয়ে যাবেন। যে ম্যাটেরিয়ালস গুলো আছে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কাজ করেন। এবং আপনারা আরেকটা কাজ করবেন যেটা আমি বলতে ভুলে গেছিলাম, লাস্টেরটা বলার আগে বলে নেই, আমি যে আজকে যে জিনিসগুলো পড়াইলাম ইথিক্যাল ইঞ্জিনিয়ারিং ইথিক্স এর ক্ষেত্রে যখন ডিলেমা সলভ করবেন, ডিলেমা সলভ করার ক্ষেত্রে আজকে যে আমি পড়াইলাম যে প্রিন্সিপাল গুলো, স্ট্যান্ডার্ড গুলা, এই রেফারেন্স গুলা মানে টানার চেষ্টা করবেন, তাহলে সেখানে মার্কস বেশি আসবে। আমি আগে বলে আজকে দিলাম। টপিকের যে পার্টগুলো ছিল স্যার ওটা উল্লেখ করতে বলতেছেন? না বুঝি নাই, আবার বলেন। বলতেছি আপনি আজকে যে ইথিক্স এর যে পড়াইছেন ওইখান থেকে উল্লেখ করতে হবে আমাদের ডিলেমার যে হ্যাঁ, হ্যাঁ। সলভ করতে। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি বললেন যে বিএনবিসি থেকে এইটা বলছে। এইটা বলার কারণে অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাকে ইথিক্যাল প্র্যাকটিস করতে হইলে এটা মেইনটেইন করতে হবে। এইজন্য আমি এই ডিলেমাটাকে এইভাবে সলভ করতেছি। মানে স্যার ওইটাকে রেফারেন্স ধরে আমরা অ্যান্সারটা দিতে পারি এরকম। এক্সাক্টলি। রেফারেন্স যদি আপনি টানেন তাহলে আপনার জিনিসটা আরো স্ট্রং হয় এবং আপনার Yes, মার্কস পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। ঠিক আছে? কারণ স্যার কিন্তু ওগুলো ভুলভাল রেফারেন্স টানেন না। প্রমাণিত, এজন্য ওগুলো রেফারেন্স দিলে আমাদের অ্যান্সারটা বেশি পোক্ত হবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। রেফারেন্স টানলে আপনার ওইটা মানে আপনার জাস্টিফাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা। তাহলে ৪ টা কোয়েশ্চেন গেল। ৫ নাম্বার কোয়েশ্চেন থাকবে হচ্ছে রিস্ক, সেফটি রিস্ক এন্ড রেসপন্সিবিলিটিস। তো এখান থেকে আপনাদের আমি কি কি পড়াইছি? রিস্ক অ্যানালাইসিস পড়াইছি। পড়াইছি না? জি স্যার। জি স্যার। তো এখানে কেমন কোয়েশ্চেন থাকবে আমি বলে দেই। একটা সিনারিও দেওয়া থাকবে। সেইখানে আপনার সেই জায়গাটার রিস্ক এন্ড বেনিফিট অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে আপনাকে বলতে হবে যে আপনি কোন সিদ্ধান্ত নিবেন। এখানে এক একজনের সিদ্ধান্ত এক এক রকম আসতে পারে। এখানে অ্যান্সার ডিফারেন্ট হইতে পারে। কারণ আপনার মনে হইতে পারে যে রিস্ক বেশি,
আবার আরেকজনের মনে হইতে পারে যে রিস্ক কম বেনিফিট বেশি, কোনো সমস্যা নাই, অ্যান্সার আলাদা হইতে পারে। বাট আপনি যেই অ্যান্সারটা দিবেন আপনার অ্যান্সারটাকে আপনার জাস্টিফাই করতে হবে যে এই কারণে আমার অ্যান্সারটা ঠিক। বুঝাইতে পারছি? জি স্যার। জি আচ্ছা, স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ফাইনাল স্যার এক্সামের কোয়েশ্চেন? চারটা হলো তো স্যার। স্যার না, ডিলেমা 5টা বলতে তো। ইঞ্জিনিয়ার ইথিক্স, স্যার ডিলেমা থেকে ইঞ্জিনিয়ারিং ইথিক্স থেকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড সেফটি ম্যানেজমেন্ট থেকে আর সেফটি রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি। আরেকটা কি স্যার? এনভায়রনমেন্ট থেকে 2টা আসবো। এনভায়রনমেন্ট আচ্ছা, থেকে ভাই, 2টা আর ডিলেমা থেকে ওগুলা থেকে হচ্ছে 2টা আর হচ্ছে সেফটি রিস্ক থেকে 1টা। ইঞ্জিনিয়ারিং ইথিক্স থেকে একটা, জি স্যার। ডিলেমা তো ইথিক্সের ভিতরেই পড়ে। জি স্যার। ডিলেমা থেকে একটা। আমি ডিরেক্টলি টপিক বলে দিচ্ছি। ডিলেমা থেকে একটা, ইথিক্স থেকে একটা, এরপর হচ্ছে রিস্ক, সেফটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থেকে একটা, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড প্রোটেকশন থেকে 2টা। ঠিক আছে? স্যার Is it- তাহলে কি স্যার টোটাল হচ্ছে 8 মার্কের প্রশ্ন আসবে সবগুলা? 5 8 40? না, না, এরকম না। 3টা কোয়েশ্চেনে 8 করে থাকবে, একটা কোয়েশ্চেনে 10 থাকবে, একটা কোয়েশ্চেনে 6 থাকবে। স্যার 8 নাম্বারের কোশ্চেন আর হচ্ছে 10 নাম্বারের কোশ্চেনের জন্য কতটুকু মিনিমাম লিখতে হবে? এইখানে লেখার কোনো বাধ্যবাধকতা নাই। তবে 8 মার্কের কোয়েশ্চেনের জন্য মিনিমাম 2 পেজ। 2 পেজ মানে হলো 2 পৃষ্ঠা, 2 পাতা না। পাতার পৃষ্ঠার মধ্যে আপনারা আশা করি যে পার্থক্য বুঝেন। তবে আল্লাহর দোহাই লাগে সবার কাছে, আপনি প্রয়োজনে 2 লাইন কম লেখেন, কিন্তু যা লিখবেন সেটা যাতে রিডেবল হয়। আবোল-তাবোল লিখলে স্যার আমি বলে দিলাম স্যার একবারে ধরেন স্যার ডিরেক্ট আমি 0 কম দিবেন। লিখলাম স্যার আমি কম লিখলাম, ধরেন আমি পয়েন্ট ওয়াইজ লিখে স্যার আমি কমের ভিতরে আমি আমার পুরো আনসারটা সুন্দরভাবে শো করে প্রেজেন্ট করে ফেললাম, তাহলে তো স্যার আর আমার বেশি লেখার দরকার নাই না, স্যার। না, কোনো দরকার নেই। আপনার ধরেন স্যার আপনার হচ্ছে আপনি স্যার স্যার ডিলেমার প্রশ্নটা যেটা করলেন স্যার, ধরেন স্যার ডিলেমার প্রশ্নটা আমি পয়েন্ট ওয়াইজ লিখলাম, ধরেন স্যার আমি ডিলেমাটা কিভাবে সলভ করব এই জন্য স্যার আমি 10টা স্টেপ বললাম, 10টা পয়েন্ট, তাহলে তো স্যার আর আমার এত লিখা লাগতেছে না স্যার। আচ্ছা, এখন এত লেখা লাগতেছে না। এখানে আবার একটু কথা আছে যে এইখানে যেহেতু একটু বড় ব্রড কোয়েশ্চেন, মার্ক আপনার বেশি, আপনি যে 10টা পয়েন্ট লিখবেন এই পয়েন্ট গুলাকে একটু ব্রিফ করবেন যে আপনি যে কাজটা করবেন এই কাজটা কিভাবে করবেন, কেন করবেন। যেমন আপনি এক লাইন না লিখে ওই পয়েন্টটাকে 2 3 লাইন করে লিখলেন, তাহলে দেখা যাবে কি 10টা পয়েন্ট লিখলে আপনার 2 2.5 পৃষ্ঠা এমনি হয়ে যাচ্ছে। বুঝছেন ফাহিম? জি স্যার। আচ্ছা, স্যার এই আর কারো কোনো জিনিসগুলো স্যার ভেবে ভেবে লিখতে তো অনেক টাইম লাগে স্যার, যার কারণে স্যার এইখানে ভেবে এক- ভেবে লিখতে টাইম লাগবে কেন? আমি তো বলেই দিলাম সবকিছু। এই 2 দিন ভাবেন, খালি পরীক্ষার হলে যা লিখবেন। স্যার স্যার যতই লেখি না কেন স্যার আমাদের এই লেখা তো ছোট ছোট স্যার, ওই এক পেজের পরে আরেক পেজে গিয়ে অর্ধেকের বেশি স্যার আর যায় না, মানে 1.5 পেজ হয় স্যার, পৃষ্ঠা না স্যার, পেজই হয়। আচ্ছা, সমস্যা নেই। আপনি 1.5 পেজের মধ্যে যদি আমার এক্সপেক্টেড অ্যান্সার দিতে পারেন, আমি 1.5 পেজে জি আপনার স্যার। ফুল মার্কস দিব। এইটা তো আর স্কুলের লেখা না যে আপনার আমি স্যার লেখা দেখে নাম্বার দিব। আপনার স্যার লেখার আমি কোয়ান্টিটি মিডে দেখে আমি স্যার, নাম্বার দিব না। কোয়ালিটি মিডে দেখে স্যার নাম্বার দিব। একটা কোশ্চেন শুধুমাত্র এক পেজ পারে অন্য পেজে গেছিলাম স্যার, আর প্রত্যেকটা পেজ কোশ্চেনই স্যার ওই এক পেজের ভিতরে স্যার, বেশি তো লিখতে পারি না স্যার। সমস্যা নাই। আপনার কোয়ালিটি ভালো স্যার হলে আজকের স্লাইডটা তাহলে স্যার একটু আপলোড করে দিন, আমাদের জন্য সুবিধা হবে আপলোড স্যার করা আজকের আছে ভাই। স্লাইডটা। পিডিএফ ফাইল আপলোড করা আছে। স্যার জি। স্যার আপনি যে বলেন যে কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে সিনারিও উল্লেখ থাকবে, সিনারিওটা কি আমাদের ইন্টারন্যাশনালি হবে নাকি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে হবে? এটা তো সব বইলে দেওয়া যাবে না স্যার। এটা বইলে স্যার দেওয়া যাবে না। সিনারিও কি সবগুলো প্রশ্নের সাথে উল্লেখ না, থাকবে না, না 2টা স্যার কয়েকটা কোয়েশ্চেনে প্রশ্ন? থাকবে। 2টাতে থাকবে। বুঝতে পারছি স্যার, তাহলে স্যার ওই 2টা কোশ্চেন মানে আমার সিনারিও অনুযায়ী আমার হচ্ছে কাজ করতে হবে আর কি। বাট মানে সব কোয়েশ্চেনই মোটামুটি কোনো কিছুর সাথে লিংক করা থাকবে। যেমন আমি আপনারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে বলবো, ধরেন একটা নির্দিষ্ট জিনিসের জন্য বলবো, বা আপনারা তো আমি জেনারেল ওভারঅল সাস্টেনেবল ডিজাইন করতে বলতে পারি না। যেমন একটা জিনিসের জন্য আপনারা বলবো সাস্টেনেবল ডিজাইন করো, একটা গ্রামের জন্য বলবো, বা একটা এলাকার জন্য বলবো, বুঝতে পারছেন? বা একটা দেশের জন্য বলবো যে এই দেশের জন্য সাস্টেনেবল ডিজাইন তুমি কিভাবে করবা। বুঝাইতে পারছি? জি স্যার। মানে স্পেসিফিক টপিক থাকবে এইখানে, মানে ওভারঅল কোনো কিছু থাকবে না যে ঢালাও ভাবে উত্তর, ঢালাও কোনো কিছু থাকবে না। স্পেসিফিক টপিকে কোশ্চেন থাকবে, ওইখান থেকে আপনার অ্যান্সার করবেন। যেমন আমি যদি বলি এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনার রেসপন্সিবিলিটি কি কি, তো তখন দেখা যাবে কি আপনার অনেক রেসপন্সিবিলিটি চলে আসবে। সব তো লেখা সম্ভব না। সম্ভব? তো আপনারা কি বলবো, একটা স্পেসিফিক
জিনিস অনুযায়ী বলবো যে আপনার রেসপন্সিবিলিটি কতটুকু। এই কাজটা সম্পন্ন করতে আপনার কি কি রেসপন্সিবিলিটি পালন করতে হবে বা এর জন্য আপনি কোন কোন জায়গায় রেসপন্সিবল এই জিনিসগুলো উল্লেখ করবেন। ক্লিয়ার? স্যার আমাদের ভিডিওগুলো কি স্যার আপনি পাইছেন স্যার? অনেকেই তো আমরা আপলোড করছি স্যার। হ্যাঁ হ্যাঁ। সে কার স্যার ভিডিও আমাদের ভালো হয়েছে স্যার স্যার যদি সবচেয়ে? স্যার সবার আমাদের ভিডিও কুইজের এখনো আপলোড মার্কগুলো হয় নাই যদি তো? স্যার আপডেট করে দিতেন স্যার। সবার ভিডিও স্যার এখন আমাদের আপডেট হয় নাই। আমি শেষ করি। সবার ভিডিও এখন আপডেট হয় নাই। কুইজ 2 এর মার্কস আমার কাছে একটা গ্রুপের রিপোর্ট এখনো আসে নাই। এজন্য আমি আপডেট করি নাই। কুইজ 2 এর মার্কস আশা করি আগামী কালের মধ্যে পেয়ে যাবেন। আর কুইজ 3 এর মার্কস আশা করি পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? স্যার এইখানে মানে কুইজের মার্কগুলো স্যার যদি স্যার হচ্ছে আমাদের স্যার কোন দিয়ে গ্রুপের দেওয়া আসেনি হতো এখনো স্যার? তাহলে স্যার আচ্ছা ফাহিম, আপনাদের কুইজের স্যার মার্ক নিয়ে তো এত টেনশন করার দরকার নাই। আমি তো বলেই না না দিছি। স্যার মানে তাহলে স্যার আমরা ফাইনালের জন্য মানে ওইভাবে প্রিপারেশন নিতাম যে আপনার আমাদের আর কুইজের ক্লাস মার্ক ধরে নেন, শুনতে কত মার্ক লাগবে আর ধরে কি। নেন আপনার মানে প্রথম কুইজ তো আপনার পেপার বেসড হয়েছে, তাই না? 2 নাম্বার আর 3 নাম্বার কুইজ হয়েছে কি বেসড। এটা তো আমি বলেই দিছি 2 নাম্বার কুইজে 15, 3 নাম্বার কুইজে আমি যদি নাও দেই তাও 10-11, মানে যারা শুধু ভিডিও জমা দিছে তাদের 10-11 দিব বলছি। তা আপনার ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে এটা আপনি বুঝেন। তা আপনি এভারেজ 12 বা 13 ধরে হিসাব করেন, আপনি নিজেই তো করতে পারবেন। আমি সবারটা না পাইলে জি তো স্যার বুঝতে পারছি। সবারটা না পাইলে তো দিতে পারতেছি না। কারণ আমি মার্ক আপলোড দিতে গেলে যদি একটা কাজ ধরেন আজকে আমি 5 জনেরটা করলাম, কালকে 5 জনেরটা করলাম। এইভাবে তো মার্ক আপলোড করা যায় না স্যার। মার্ক আপলোড করতে গেলে সবারটা একসাথে করতে হয়। বুঝতে পারছেন? আমি এখনো আপলোড করতে পারি নাই, কালকে করতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা বাই টুমরো সবাই ভিডিওগুলো আপলোড দিয়ে দেন। আপলোড দিয়ে দিলে কালকের মধ্যে দিয়ে দিলে কালকে মার্কস দিয়ে দিব আমি, অসুবিধা নাই। আর কালকে আমি ক্যাম্পাসে যাব। আপনাদের সম্ভবত কথারা যে গ্রুপে ছিল, মেয়েদের যে গ্রুপটা, সেই গ্রুপের কুইজ 2 এর রিপোর্ট সাবমিট করা হয় নাই। জি স্যার। কালকে কয়টার সময় থাকবেন ক্যাম্পাসে? স্যার ওদেরকে নাম্বার দিবেন না স্যার, 0 দিবেন স্যার। হ্যাঁ, আচ্ছা। আমি কালকে ক্যাম্পাসে থাকবো, আসাদুল হচ্ছে 1টার বাসে যাব, দুপুরের পরে থাকবো। স্যার 2:30-3টার দিকে। স্যার বলেন। স্যার ওই যে কি যেন ভাইটার নাম জিহাদ ভাই নাকি হ্যাঁ, ওনার কাছে হচ্ছে গিয়া রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কালকে কালেক্ট স্যার করে নিব। 2টা গ্রুপের ঠিক আছে। রিপোর্ট আছে স্যার, আসাদুলদের আর আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি কালেক্ট করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা বলেন। স্যার আমরা কি স্যার প্লাস পেতে পারি স্যার? এটা তো স্যার ফাইনালের উপরে ডিপেন্ড করবে। এটা তো আমি বলতে পারবো না। এখন স্যার পর্যন্ত আমাদের তো এক্সামের দিন আপনাদের আসলে অনেকের স্যার পারফরম্যান্সই ভালো। ফাইনাল যদি ভালো করে দেন, যদি ঠিকঠাক লিখতে পারেন, অবশ্যই প্লাস পাবেন। আপনাদের এখানে রেজিস্টার্ড স্টুডেন্ট আছে 75 প্লাস, অলমোস্ট 79 জনের মতো। তো দেখা যাচ্ছে যে যদিও 79 জনের মধ্যে সবাই রেগুলার না, যেমন বি সেকশনে একজন রেজিস্ট্রেশন করেছে 221 ব্যাচের, সে কোনোদিন ক্লাস করেনি। তো সে তো আর রেগুলার না, ইরেগুলার। তো দেখা যাচ্ছে যে 79 জনের মধ্যে মিনিমাম যদি নাও পায় তাও তো 15 জনের উপরে প্লাস পাবে, 12-15 জন মিনিমাম। আর বেশি ফাইনালের উপরে ডিপেন্ড করবে, কারণ অনেকেরই তো ভালো মার্কস আছে। এ সেকশনে তো দেখা গেছে যে মিড টার্মে প্রায় 8-10 জন 20-এর উপর পাইছে। তো সবাই তো রেডারে আছে। যারা 18-19 পাইছে তাদেরও প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। ফাইনাল মোটামুটি ভালো স্যার করে দিবে। আমার তো স্যার মিডে কম স্যার, অনেক কম স্যার, আমি কি প্লাস পাবো স্যার? এটা তো আমি বলতে পারবো না ফাইম। আমি তো মানে ব্যক্তিগতভাবে কারো নাম্বার ওইভাবে মানে ইন্ডিভিজুয়ালি দেখি না। আমার তো ক্লাসের সবার স্টুডেন্টকে দেখতে হয়। আমি ওভারঅল বললাম। এটা ইন্ডিভিজুয়ালি প্লাস পাবেন কিনা এটা আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের এক্সাম স্যার আমাদের খাতাগুলো একটু ইজি করে দেখেন স্যার। খাতা তো মিড টার্ম ইজি করে দেখছি স্যার। এর চেয়ে ইজি তো আর কইরা স্যার দেখা যায় ফাইনালে না। আর একটু ইজি করে দেখেন স্যার। আমি তো মিড টার্মেই তো চোখ বন্ধ করে খাতা দেখছি। আমি চোখ খুইলা খাতা দেখলে তো আপনারা নাম্বার পান না। তো যাই হোক, স্যার আমি আবারও আমার চোখ বন্ধ সর্বোচ্চটা করে দিয়ে স্যার চেষ্টা খাতায় করি। চোখ জুবাইর বলেন। করে দেখবেন স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জুবাইর। আচ্ছা, স্যার একটা আজকে লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন জুবাইর। স্যার আমাদের কি কোশ্চেন গুলো কি স্যার অনেক হার্ড ওয়ার্ড দিয়ে করছেন স্যার? না না না, আমি কোয়েশ্চেন একেবারেই সহজ ওয়ার্ড দিয়ে করছি। আর কোয়েশ্চেন বুঝাই দেওয়ার জন্য আমি পরীক্ষার দিন আপনাদের সাথে থাকবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো সমস্যা নেই, আমি আছি। থ্যাংক ইউ ক্লিয়ার? জি স্যার। স্যার, একটু থাকলে ভালো হবে স্যার। আমি থাকবো, আমি পরীক্ষা শুরু থেকেই থাকবো।
সমস্যা নেই। স্যার আমার ফার্স্ট কুইজের খাতাটা দেখাইতে চাইছিলেন স্যার, কিন্তু আপনার সাথে একদিন কথা হইলো, আপনি বললেন পরের দিন, তারপর তো দেখাইলেন না স্যার। কালকে আইসেন দুপুরের পরে ক্যাম্পাসের আশেপাশে থাকেন। ক্যাম্পাসের কয়টার আশেপাশে দিকে থাকি আসবেন স্যার। স্যার? তাহলে স্যার আমিও খাতা দেখতে চাই স্যার। আচ্ছা তাহলে আইসেন 3টার পরে আইসেন আপনারা যারা খাতা দেখতে চান। জি স্যার। স্যার কিসের খাতা স্যার? ঠিক ওই আছে কুইজ স্যার। ওয়ানের খাতা দেখবো ওরা। ও ওকে স্যার। স্যার 5.5 পাইছি মাত্র স্যার। খাতা যদি রিচেক করি 5.5 পাইবেন না, এটা কইমা 2 দিনে চলে যাবে। না স্যার, তাইলে কিন্তু দেখবো না স্যার, যদি খাতার মার্ক কমায় দেন। না মার্ক কম হবে স্যার না, আমাদের আপনি ক্লাস আপনার কি খাতা শেষ দেখবেন। স্যার? খাতা দেখবেন, আপনার খাতা আপনি দেখবেন, এটা আমি আপনারা দেখাইতে বাধ্য। আপনার খাতা আপনি দেখতে চাইলে আমি আপনারা দেখাইতে বাধ্য। যাই হোক, অ্যাটেন্ডেন্স দিব। এ সেকশন বি অ্যাটেন্টিভ, একবার ডাকবো। ডাবল অ্যাটেন্ডেন্স স্যার। দাঁড়ান একটু দাঁড়ান। জিরো থ্রি স্যার 1 আছি তো স্যার। আচ্ছা 1 আছেন না? আচ্ছা আমি স্ক্যাটারলি রাখবো, উল্টা পাল্টা রাখবো। 3 প্রেজেন্ট। 3 1 4 14 ইয়েস স্যার 14। আমি উল্টা পাল্টা রাখবো। জি এখানে স্যার। পোর্টালে আইডি উল্টা পাল্টা হয়ে আছে, সিরিয়ালি রাখা সম্ভব না। 02525 25 14 দিছি 25 থ্যাংক ইউ প্রেজেন্ট স্যার। 22 প্রেজেন্ট স্যার 25। ইয়েস স্যার 25 স্যার। 22 স্যার। 32 32 আছে 36 Yes sir, 36. 50 আছে 01 আছে 22 কি হয়েছে স্যার? 45 ইয়েস স্যার। 07 ইয়েস স্যার। ইয়েস স্যার। 33 প্রেজেন্ট স্যার। 33 আছে প্রেজেন্ট স্যার। আচ্ছা 26 ইয়েস স্যার। 46 ইয়েস স্যার। 46 প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। 29 ইয়েস স্যার। 29 ইয়েস স্যার। এই সাজিদ মাইকটা অফ করো না ভাই। 48 আছে 21 ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes 29, sir, 21. 21. 21 Yes sir, 21. 11 ইয়েস স্যার। 04 04 নাই Yes sir. 04 আছে Yes sir. 04 sir. 6. Yes sir. 04 কি আছে Ji sir, 04. 16 আছে 19 স্যার 06 তানজিম আছে স্যার ডাবল হয়েছে স্যার। হ্যাঁ 006 স্যার। ডাবল 2 আচ্ছা। কি হয়েছে স্যার? হ্যাঁ ডাবল 2 দিয়ে দিছি 19 স্যার। থ্যাংক ইউ স্যার। 43 ইয়েস স্যার। 17 আছে 18 মুশফিক জি স্যার প্রেজেন্ট। তানবিরুল 49 ইয়েস স্যার। আছি স্যার 49। হ্যাঁ শারিয়ার ইমন 41 Yes sir, Asi. 35 মহিউদ্দিন Yes sir. 12 পারমিতা রয় ইয়েস স্যার। 24 শুভনদীপ নাই স্যার আছি স্যার। বুঝতে পারতেছি না স্যার কথা এমন ভাবে আসছে। আচ্ছা 52 সাদমান আছে 42 ইমরান মোল্লা